শুধু করোনাকালেই মিলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য অর্ধশতেরও বেশি। সদুত্তর পাওয়া যায়নি কোনোটারই, শুধু দায় এড়িয়েছে মন্ত্রণালয়। দায় তো কেউ এড়াতে পারে না। আপনার সংস্থা প্রধান তো অবশ্যই তাকে দায় নিতে হবে। নথি গোপনীয় হলে সচিবের পিএসএর রুমে অরক্ষিত কেন? প্রশ্ন সাবেক সচিব সহ নানা মহলে। গোপনীয় যদি হয়ে থাকে তাহলে উনি প্রকাশ করলেন কেন? উনি তো এই কথাটা বলতে পারেন না। ব্যক্তি স্বার্থে কেউ এখান থেকে চুক্তির সুবিধা নিতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের আগ্রহ থাকতে পারে। সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও মামলার প্রতিবাদে ফুঁসে উঠছেন গণমাধ্যম কর্মীরা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুলিশ ক্লিয়ারেন্স চায়, জমির দলিল, ব্ল্যাঙ্ক চেক তাদের জমা দিতে হইব। এটা কি দেওয়া সম্ভব? নতুন কাজে নামবো, ওই কাজ না করার আগে আমি কিভাবে ট্রেড লাইসেন্স বের করব? মুখ থুবড়ে পড়েছে মহামারীতে দেশে ফেরা প্রবাসীদের জন্য 700 কোটি টাকার ঋণ কার্যক্রম। কাজ করতে না পেরে মানবেতর জীবন, শর্ত সহজ করার দাবি। একে একে থলে থেকে বেরিয়েছে বেশ কিছু বিড়াল, তবে থলের মালিককে জানে না কেউ। বলছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা। করোনার শুরু থেকেই প্রতিষ্ঠানটির রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতির চিত্র সামনে এসেছে। গ্রেফতারও হয়েছেন অনেকে, তবে এর কলকাঠি যারা নাড়ছেন তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরেই। বিশেষজ্ঞরা বলছেন এজন্যই লাগাম টানা যাচ্ছে না দুর্নীতির। কিছুতেই মন্ত্রী এর দায় এড়াতে পারেন না বলেও মনে করেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। আইসিইউ আছে, তবে নেই অক্সিজেন, নেই এক্স-রে কিংবা রক্ত পরীক্ষার ব্যবস্থা। চিকিৎসার নামে কেবল পকেট কাটা, অথচ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে পেয়ে যান কোভিড হাসপাতালের স্বীকৃতি। মিলেছে বরাদ্দ। এমন কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রিজেন্ট আর শাহেদের কথা। করোনাকালে এমন কত ঘটনাই তো সামনে এসেছে। আরিফ আর সাবরিনা মন্ত্রণালয়ের গ্রিন কার্ড হাতে নিয়ে মন গড়া রিপোর্ট দিয়েছেন কত শত রোগীকে। এরপরে মাস্ক আর পিপিই কেলেঙ্কারি। করোনা যুদ্ধে সম্মুখ সারির যোদ্ধাদের একরকম মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মানহীন মাস্ক আর পিপিই সরবরাহের প্রমাণ মিলে। শুধু কি তাই, মেডিকেল ইকুইপমেন্ট থেকে শুরু করে ওষুধ সরবরাহ সবকিছুতেই অনিয়ম আর দুর্নীতির চিত্র ফুটে ওঠে। অধিদপ্তরের তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আঙুর ফুলে কলাগাছ হওয়া আর আফজাল কিংবা মালিক ড্রাইভারের সম্পদের পাহাড় বেরিয়ে আসে আড়াল থেকে। চোখের সামনে যাদের দেখা গেছে তারাই উঠেছে কাঠগড়ায়। অথচ এত এত অভিযোগ আর দুর্নীতির পিছনে কারা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এক স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক ছাড়া এখনো মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরের কাউকেই কখনো আনা হয়নি অভিযুক্তের তালিকায়। অথচ গাছ কেটে নিলেও শেকড় রয়ে গেছে গভীরেই। এর দায় মন্ত্রী এড়াতে পারবেন না বলেই মনে করেন বিশ্লেষকরা। যে আপনার দুর্নীতির সাথে জড়িত অথবা যে আপনার দুর্নীতির ক্রীড়ানক হিসেবে কাজ করে, তাদেরকেই চিহ্নিত করা হয় এবং তাদেরকেই যে আপনার বিচারের আওতায় আনা হচ্ছে। কিন্তু এই যে আপনার দুর্নীতির যে সুযোগগুলো যে তৈরি হচ্ছে, সেই সুযোগগুলো কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কাদের দ্বারা তৈরি হচ্ছে, সে জায়গাটা আসলে উদ্ঘাটন হওয়া উচিত। দায় তো কেউ এড়াতে পারে না। আপনার সংস্থা প্রধান তো অবশ্যই তাকে দায় নিতে হবে। আনফরচুনেটলি এই স্বাস্থ্য ব্যবস্থা যেটা ম্যানেজমেন্ট সিস্টেমটা ভেরি ওল্ড, সিস্টেমটাকে চেঞ্জ করে মডার্ন সিস্টেমে নিয়ে আসতে হবে। যে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন সব রেসপন্সিবিলিটি তার ঘাড়েই থাকে। সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে কিছু ঘটবে এটি তার রেসপন্সিবিলিটি। সুতরাং কোনো কিছু করতে হলে অবশ্যই তাকে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্য খাতে স্বচ্ছতা আনতে পুরো ব্যবস্থাপনার পরিবর্তনের তাগিদ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কি ছিল নথিতে যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো? আর সেই নথি কেনই বা সচিবের পিএসএর রুমে অরক্ষিত অবস্থায় থাকবে? এসব প্রশ্নই ঘুরে ফিরে উঠছে। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকা কিছু অসাধু ব্যক্তির তৈরি কোনো ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। আফজাল হোসেনের রিপোর্ট।
৯৮ বছরের পুরনো বিতর্কিত অফিসিয়াল সিক্রেট আইনে করা মামলায় কারাগারে সাংবাদিক রোজিনা ইসলাম। আদালতে জমা দেয়া নথি এবং স্বাস্থ্যমন্ত্রীর কথা অনুযায়ী অপ্রকাশযোগ্য ডকুমেন্টের ছবি তুলে অপরাধ করেছেন রোজিনা, যেটি প্রকাশিত হলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হতো। ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে, ছবি তুলতেছে, যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, দুর্নীতির রিপোর্ট করায় সাংবাদিককে ফাঁসাতে এটি ফাঁদ কিনা তা খতিয়ে দেখা দরকার। গোপনীয় যদি হয়ে থাকে তাহলে উনি প্রকাশ করলেন কেন? উনি তো এই কথাটা বলতে পারেন না। উনি তো রাষ্ট্রের গোপনীয়তাকে মুখোমুখি করে তুললেন। রোজিনা ইসলামকে বিশেষভাবে অভিযুক্ত করার জন্যই এইভাবে দায়ী করা হচ্ছে কিংবা এই ধরনের অভিযোগ তৈরি করা হচ্ছে। আমরা জানি না, এটা কোর্ট ডিসাইড করবে। ভ্যাকসিন আনবো, আমদানি করব, ভ্যাকসিন নেব, এইরকম ধরনের চুক্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কিছু আছে কিনা এটা বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ তাহলে চুক্তিটা পড়তে হবে যে আমরা এমন কি শর্ত রেখেছি যাতে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা পূর্ণ হয়ে যাবে। সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চুক্তি হয় তাহলে কেন সেটি অরক্ষিতভাবে সচিবের পিএসএ রুমে রাখা হলো? এই চুক্তির মধ্যে কি আছে, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা, এরকম কিছু আছে কিনা, ব্যক্তির স্বার্থে কেউ এখান থেকে চুক্তির সুবিধা নিতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের আগ্রহ থাকতে পারে। এই চুক্তিটা এমন একটি কক্ষে রাখা হলো কেন, চুক্তির কপি, সেইটাও অনুসন্ধান করে দেখা উচিত। এমন কোন রিপোর্ট করলে ভ্যাকসিন আশায় মানে আশাটা যে বাধা পাবে, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সাংবাদিক এই কাজ করবে। তারা বলছেন, অনুসন্ধানী সাংবাদিকতায় ঝুঁকি থাকবে, কিন্তু তার মানবাধিকার লঙ্ঘন করার অধিকার কারও নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা দেশের স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য অশনি সংকেত উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। একই দাবিতে রাজধানী সহ সারা দেশের সংবাদকর্মীরা আজও মুখর ছিল প্রতিরোধ প্রতিবাদে। এ সময় তারা সরকারের স্বাস্থ্য বিভাগকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে দুর্নীতিগ্রস্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। প্রতিবাদ সাংবাদিকের বিরুদ্ধে কথিত তথ্য চুরির অভিযোগের। মুক্তির দাবি অনুসন্ধানী গণমাধ্যম কর্মী রোজিনা ইসলামের। গণমাধ্যমকে নিষ্পেষণকারী আইন বাতিলের দাবিতে সোচ্চার গণমাধ্যম কর্মীরা। বুধবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদে মুখর ছিল সাংবাদিক সমাজ। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আর কোনো পথ নাই। সাংবাদিকদেরকে হয়রানি করবে, মামলা দিবে, কারাগারে প্রেরণ করবে, এটি কোনো সাংবাদিক সমাজ মেনে নিবে না। কালকে সচিবালয়ের তথ্য সংগ্রহ করতে গেলে আমাকে রোজিনা ইসলামের মতো যাতে আটকে রাখা না হয়। যারা দুর্নীতির সাথে লিপ্ত হয় তারা সবসময় গণমাধ্যমকে শত্রু ভাবাপন্ন মনে করে। কারাবন্দী রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্যাতনের ঘটনায় জড়িতদের এবং এই মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। ব্রিটিশ আমলের আইন দিয়ে একটি স্বাধীন দেশের নাগরিক, সে সাংবাদিক হোক আর যাই হোক, তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, এটা অবশ্যই অনতিবিলম্বে অবসান করা হোক। বদলি কোনো শাস্তি নয়, ওএসডি কোনো শাস্তি নয়, তাদেরকে বরখাস্ত করা হোক, তাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করুন। অভিযুক্ত যেখানে সচিব এবং অতিরিক্ত সচিব, সেখানে যুগ্ম সচিব আর উপসচিবের কমিটি বানাতো, এটা একটা ফাইজলামি, মস্করা। সরকার যদি এই অব্যবস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যদি এই হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ঢাকার বাইরে বিভাগীয় শহর সহ জেলা শহরেও চলে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ। খোদ সচিবালয়ে সিনিয়র সাংবাদিককে নির্যাতনের ঘটনাকে মফস্বল সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। তার গলা চাপ দিয়ে ধরেছে দৃশ্য আমরা দেখেছি, যে সারা বাংলাদেশের গণমাধ্যমকে চেপে ধরা হয়েছে। স্বাধীনতার উপর হামলা করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি চাই। ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মাদারীপুর, বাগেরহাট, ঝালকাঠি, মোংলা, নাটোর, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দেশজুড়ে গণমাধ্যমের উপর এমন আঘাতের বিরুদ্ধে সাংবাদিকরা জানান নিন্দা ও প্রতিবাদ। মুক্তি আদায় করে ছাড়বো, বিচার করে ছাড়বো যারা ঘটনাগুলো ঘটিয়েছে। স্বাধীনতার 50 বছর পরেও
এই কালো আইনের সাংবাদিকদের দমন করা যাবে না। এর আগে মঙ্গলবার কথিত তথ্য চুরির মামলায় রোজিনা ইসলামকে আদালতে তোলা হয় নজিরবিহীন পুলিশি প্রহরায়। রাষ্ট্রপক্ষের 5 দিনের রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠালেও মামলাটিকে ত্রুটিপূর্ণ এবং হয়রানিমূলক বলে দাবি করে রোজিনা ইসলামের আইনজীবী। দেশীয় এবং বিশ্ব গণমাধ্যমে এখনো বয়ে চলছে এ ঘটনায় প্রতিবাদের ঝড়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাব তার কাছে। রাকিব, বন্দী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশটি এখনও চলছে। এখান থেকে মূলত গণমাধ্যম কর্মীরা যে দাবিটি করেছেন যে শুধু আসলে তার মুক্তি কিংবা শুধু জামিন বিষয়টি এমন নয়, তারা বলছেন যে এই যে কালাকানুন বা এই যে আইনি মামলাটি করা হয়েছে 1963 সালের একটি অ্যাক্ট, সেই মামলাটি পুরোপুরি প্রত্যাহারের তারা দাবি করেছেন। এখানে গণমাধ্যম কর্মীরা যে কথাটি বলতে চেয়েছেন বারবার, যে গণমাধ্যম কর্মীরা কিন্তু রাষ্ট্র প্রশাসন বা কোনো কর্মকর্তা এদের বিরুদ্ধে নয়, মূলত গণমাধ্যম কর্মীরা হলো দুর্নীতিবাজদের বিরুদ্ধে। গণমাধ্যম কর্মীরা হলো যারা রাষ্ট্রবিরোধী কাজ করে, যারা রাষ্ট্রের অনিয়ম করে তাদের বিরুদ্ধে। মূলত সেই কথাগুলোই কিন্তু এখানে বারবার উঠে এসেছে যারা বক্তব্য দিচ্ছেন। এখানে আমরা দেখেছি সব পথের সব গণমাধ্যম কর্মী, প্রত্যেকটি সংগঠন সবাই কিন্তু উপস্থিত হয়ে সকাল থেকে এখানে এই কর্মসূচিটি চলছে। তারা বারবার বলছেন যে রোজিনা ইসলাম কিন্তু জনগণের পক্ষ নিয়েই এই করোনাকালে যে মানুষ নানান সমস্যার মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করবার জন্য যেসব ভুল ত্রুটি রয়েছে, অনিয়ম রয়েছে, সেগুলোই বারবার তুলে এনেছেন তার গণমাধ্যমের মাধ্যম দিয়ে। তো সেটি কেন করছেন, হয়তো সে কারণেই তারা খুব বেশি ক্ষুব্ধ হয়ে এই কর্মকর্তারা তার সঙ্গে গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার যে আচরণ করেছেন এটি কিন্তু তারা বলছেন। এবং তারা এও বলছেন আগামীকাল মূলত জামিন শুনানি হবার কথা রয়েছে আদালতে। সেই আদালতে যদি জামিন, শুধু জামিন না, তারা বলছেন পুরো মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে তারা তাৎক্ষণিকভাবে নানান কর্মসূচির কথা বলেছেন। এখান থেকে সাংবাদিক নেতারা বলেছেন যদি আগামীকাল তার জামিন না হয় তাহলে তাৎক্ষণিকভাবে প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটির এইসব এলাকায় তারা তাৎক্ষণিক বিক্ষোভ করবেন। তারা বলেছেন যে সঙ্গে সঙ্গে তারা স্মারকলিপি দিবেন, সঙ্গে সঙ্গে তারা সড়ক অবরোধ করবেন। এমনকি তারা বলেছেন প্রয়োজনে তারা প্রধানমন্ত্রীর কাছেও তারা হস্তক্ষেপ কামনা করবেন এই যে একটি অপ্রীতিকর ঘটনা চলছে এ নিয়ে। তবে সাংবাদিক সংগঠনগুলো বলছে তারা সবকিছুই করবেন আইন শৃঙ্খলা মেনে এবং সুষ্ঠু সুশৃঙ্খলভাবে। এবং এক্ষেত্রে তারা বলছেন যে এখনও তারা বলছেন সময় আছে, এখনও খুব বেশি কিছু ঘটেনি। তারা এর মধ্যেই এই বিষয়টি খুব সুষ্ঠুভাবে যাতে সুরাহা হয় সেজন্য তারা সে তাগিদ কিন্তু বারবার দিচ্ছেন। এটি তারা বারবার বলার চেষ্টা করছেন যে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, দেশের ভালোর জন্যই গণমাধ্যম কর্মীরা কাজ করে থাকেন, লিখে থাকেন। সেই কাজটি যাতে তারা খুব কোনো ধরনের বাধা বিঘ্ন ছাড়া করতে পারেন, যারা অনিয়ম করে, যারা দুর্নীতি করে তাদের যে মুখোশ উন্মোচন করতে পারেন, সেই কাজটি করবার জন্য যা যা দরকার, যেসব সহযোগিতা দরকার সেই সহযোগিতাটুকুই তারা মাত্র চেয়েছেন। তা এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। তাজনীন। রাজধানীর সেগুনবাগিচা থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। এদিকে সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। এদিকে সাংবাদিক হয়রানি ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এ সমাবেশে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় প্রেস ক্লাবের সভাপতি কাজী মশিউল হুদা, সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, ফিরোজ আলম সহ অনেকে সাংবাদিক রোজিনার উপরে যে অত্যাচার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রোজিনাকে যেভাবে মিথ্যা মামলা আটক করা হয়েছে এবং তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে এই বিচার চাই আমরা। এদিকে রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক হয়রানি ও গ্রেপ্তার সংক্রান্ত
সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা বলেন। বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর আমাদের নজরে এসেছে। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। এ সময় মহামারীর সময় সারা বিশ্বে সাংবাদিকরা যে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেটিরও প্রশংসা করেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মহামারীতে দেশে ফেরা প্রবাসী কর্মীদের জন্য সরকারের 700 কোটি টাকার ঋণ কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এদের বেশিরভাগই। কঠিন শর্তের কারণে ঋণ সুবিধা কাজে লাগাতে পারছেন না তারা। ঋণ কার্যক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে অভিজ্ঞ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। এই যে প্রবাসী ব্যাংকে গেলাম, আমাদের লোন দিব, তাও দিতেছে না। আমরা কি রেমিটেন্স দেশে দেই নাই? করোনা কালে মরিশাস থেকে শূন্য হাতে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন নারায়ণগঞ্জের মাসুম। কম সুদে ঋণ সুবিধা দেওয়া হলেও কঠিন শর্তের বেড়াজালে আটকে যাচ্ছেন মাসুমের মতো সহায়হীন প্রবাসী কর্মীরা। যে ব্যক্তির পাসপোর্ট দেয়, এই ব্যক্তির তো আর কিছু লাগার কথা না। পুলিশ ক্লিয়ারেন্স চায়, জমির দলিল, ব্ল্যাঙ্ক চেক তাদের জমা দিতে হইব। এটা কি দেওয়া সম্ভব? নতুন কাজে নামবো, ওই কাজ না করার আগে আমি কিভাবে ট্রেড লাইসেন্স বের করব? ওরা ট্রেড লাইসেন্স চায়। মহামারীতে ক্ষতিগ্রস্ত খাতের অন্যতম শ্রমবাজার। চাকরি হারিয়ে গত বছরের এপ্রিল থেকে দেশে ফেরা প্রায় 5 লাখ প্রবাসীর অধিকাংশই এখন অনিশ্চিত জীবনযাপন করছেন। কেউ দিনমজুরি, কেউ দোকানদারি কিংবা ব্যবসা করছেন পেটের দায়ে। এদের বিকল্প কর্মসংস্থানের জন্য গত বছরের জুনে মাত্র 4% সুদে 700 কোটি টাকার ঋণ কর্মসূচি হাতে নেয় সরকার। অথচ এক বছরে বিতরণ হয়েছে মাত্র 200 কোটি টাকা। তবে প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মেনেই ঋণ সুবিধা নিতে হবে। 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো ধরনের জামানত দিতে হয় না। ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকা, যিনি তারকে এই সাপোর্ট করবেন তার একটা অ্যাকাউন্ট থাকা বাংলাদেশ ব্যাংকের চাহিদা, এইগুলোকে আমাদের মানতেই হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঋণের শর্ত শিথিল করার পাশাপাশি বিতরণে অভিজ্ঞ ব্যাংককে সম্পৃক্ত করা দরকার। গ্যারান্টরের পক্ষ থেকে একটা ব্লাইন্ড চেকে স্বাক্ষর নিতে হবে। এই শর্তটাই কিন্তু আসলে অভিবাসী কর্মীদেরকে এই ঋণ পাওয়া থেকে বঞ্চিত করছে। ঋণ পাওয়ার জন্য তার যে একটা ব্যবসা প্ল্যান করা দরকার, সেই প্ল্যানগুলো কি তারা করতে পারছে? বাংলাদেশ ব্যাংকের সাথে স্টেক হোল্ডারদের বসতে হবে। একটা নতুন ব্যাংক, এদের তেমন কোনো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে অন্যান্য ব্যাংককেও এটার সাথে সম্পৃক্ত করতে হবে। অনাকাঙ্ক্ষিত রেস্ট্রিকশন সেগুলো তুলে দিয়ে একটু সহজতর করতে পারলে একটা সাকসেসফুল প্রকল্প হতে পারে। শুধু ঋণ দেয়াই নয়, ফিরে আসা প্রবাসী কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী দেশের বিভিন্ন খাতে সম্পৃক্ত করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পুরান ঢাকা ও কামরাঙ্গীরচরের মধ্য দিয়ে বয়ে চলা আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার 1 বছরের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 2041 সালের মধ্যে উন্নত ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান তাপস। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অভিপ্রায় অনুযায়ী পুরান ঢাকা ও কামরাঙ্গীরচরের মধ্য দিয়ে বয়ে চলা আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য এরই মাঝে সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম চলছে। করোনা পরিস্থিতি মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2041 সালের উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমরা 2041 সালের মধ্যে উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে সার্বিক কার্যক্রম পরিচালনা করে চলেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের প্রতি কোনো অবিচার করা হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সকালে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিক সমাজকে ধৈর্য ধারণ করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 অনুযায়ী এ ধরনের গোপনীয় বিষয় প্রকাশযোগ্য নয়। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের উপর কোনো অন্যায় আচরণ করা হলে তদন্ত রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। যেহেতু বিষয়টি নিয়ে
মামলা হয়েছে, আদালতে সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার ঘটনায় জড়িতদের শুধুমাত্র বদলি নয়, বরখাস্ত করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো উচিত বলেও মনে করেন তিনি। দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বদলি করা তো আপনার এটা কোনো আপনার সমাধান নয়। ওদেরকে সাথে সাথে বরখাস্ত করা উচিত ছিল, শুধু নয় তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে শুরু করা উচিত ছিল এবং তাদেরকে কারাগারে নেওয়া উচিত ছিল। সংবাদ কর্মীরা যেন সত্য ঘটনা প্রকাশ করতে না পারে এবং বিশেষ করে চুরি দুর্নীতির ঘটনাগুলো যেন প্রকাশ না করে, তার জন্যই তারা এই ঘটনাটা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করেই অনেক মহাসড়কে চলছে দূরপাল্লার বাস। নির্দেশনা না মানায় সিরাজগঞ্জে অর্ধশতাধিক বাস আটকে দেয়া হলেও পরে তা ছেড়ে দেয় পুলিশ। পরিবহনের অভাবে অনেকে আবার নানা ভোগান্তি নিয়ে ফিরছেন কর্মস্থলে। এদিকে কয়েকদিনের তুলনায় ফেরিঘাটে ভিড় অনেকটা কমে এসেছে। ঈদের 5 দিন পরও রাজধানীমুখী মানুষের উপস্থিতি সড়ক মহাসড়কে। দূরপাল্লার বাস চলাচলের অনুমতি না থাকলেও নির্দেশনা অমান্য করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িতে যাত্রী পরিবহন করতে দেখা যায়। সিরাজগঞ্জে পুলিশ অর্ধশতাধিক গাড়ি কিছুক্ষণ আটকে রাখলেও পরে আবার ছেড়ে দেয়। প্রচুর দুর্ভোগ, আসলে এই কষ্ট মেনে নেওয়ার মতো না। চাকরি যেতে করি, এখন যেভাবে যেতেই হবে। মহাজনে কয় না এলে চাকরি নাই। বিভিন্ন রুটে গাড়ি পরিবর্তন করে কর্মস্থলে ফিরতে হচ্ছে মানুষকে। আন্তজেলা পরিবহন না থাকায় মোটরসাইকেল, প্রাইভেট কার ও অটোরিকশা হয়ে উঠেছে দূরপাল্লার বাহন। বাদ যায়নি পণ্যবাহী পরিবহনও। বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। মানে যেখানে 200 টাকা ভাড়া, এখানে 500 টাকা ভাড়া, ঠিক আছে, গাড়িও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। কম করে 5 জন করে যাত্রী হচ্ছে, যেটা মানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। লঞ্চ চলাচল না করায় নৌপথের একমাত্র বাহন ফেরি। কয়েকদিনের তুলনায় বুধবার ভিড় কিছুটা কমলেও যথারীতি উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। যদিও ভাড়া বেশি, তারপরেও যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহনের কোনো সুব্যবস্থা নাই। রিস্ক নিয়ে হলেও খুশিটা একসাথে ভাগাভাগি করার জন্যই এটুকু করা। এই প্রচন্ড ঝুঁকির মধ্যে নিয়ে মানুষ আসতেছে ঢাকাতে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে 18টি ফেরির মধ্যে চলছে 17টি। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে চলাচল করছে ছোট বড় 20টি ফেরি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। ভূমি অধিগ্রহণ সহ সব সমস্যা কাটিয়ে করোনাকালেও দ্রুত গতিতে এগিয়ে চলছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। প্রকল্পটি শেষ হলে কলকাতা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালের মাঝামাঝি সময়ে শুরু হয় বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই 4 লেন প্রকল্পের কাজ। মাঝপথে মহামারী করোনা ছাড়াও ভূমি অধিগ্রহণ, যন্ত্রপাতি ও লোকবল ভারত থেকে আনতে সমস্যা হওয়ায় কাজ কয়েক দফা থেমে যায়। তবে চলতি বছর সমস্যাগুলো কেটে যাওয়ায় করোনার মধ্যেও কাজ চলছে পুরোদমে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি শেষ হলেই দুই দেশের ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই রাস্তাটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের এলাকার যে অর্থ বাণিজ্য, যোগাযোগ সব দিকে উন্নত হবে। গাড়ি ঘুড়ি যত কিছু আছে সর্বসমস্যা, কোনো সমস্যাই থাকবে না। ভারতের 7টি অঙ্গরাজ্যের ব্যাপক পরিবর্তন হবে এবং ব্যবসায়ী বাণিজ্যের ব্যাপক প্রসার বৃদ্ধি লাভ করবে। প্রকল্প কর্মকর্তাদের মতে প্রকল্পটি দুই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। সার্বিক অগ্রগতি হচ্ছে 24%। শুধু ভারত বাংলাদেশ না, এটা অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলোর সাথে আছে সেগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক জানান, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগও অনেক সহজ হবে। এই এলাকার জনগণের চলাফেরারও সুবিধা হবে। 4 লেন হাইওয়ে হলে ঢাকা থেকে চট্টগ্রামে যে এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার যে সময়, সেটাও অনেকটা কমে যাবে। 50 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই প্রকল্পে একটি ফ্লাইওভার, 16টি ব্রিজ ও 3 কিলোমিটার নতুন বাইপাস সড়ক রয়েছে। 2024 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এক একটি পাখি যেন এক একটি স্বপ্নের ভিত, আর এই স্বপ্ন নিয়ে বিভোর এলাকার শিক্ষিত অনেক যুবক। এক একজন হয়ে উঠছেন পরিবারের আস্থার প্রতীক। শৌখিন পাখি পালন করে বগুড়ার শেরপুরে হাজার খানেক পরিবার এখন স্বাবলম্বী। তাদের মাসিক আয় 30 থেকে 40 হাজার টাকা। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম।
প্রতিদিন পাখির এমন কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে হুমায়ুন কবিরের। পাখির প্রতি ভালোবাসা থেকে যিনি এখন একজন সফল উদ্যোক্তা। শুধু এক হুমায়ুন কবিরই নয়, করোনাকালীন এ সময়ে অলস বসে থাকা অনেক শিক্ষার্থীরও আয়ের পথ এখন শৌখিন পাখি পালন। এছাড়া অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তারও সময় কাটে পাখি পালনে। এখান থেকে মাসে 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব, ভালোভাবে যদি পরিচর্যা করা যায়। আমি শখের বসে এই খামারটা শুরু করি এবং এটা একটা বাণিজ্যিক রূপে পরিণত হয়। আর্থিকভাবে উপকৃত হয়েছে এবং আমার এখানে অবসর সময়টাও এখানে ভালোভাবে কাটে। মূলত শখের বসে 2012 সালে এই এলাকায় শৌখিন পাখি পালন শুরু করেন বেশ কয়েকজন। করোনাকালীন সময়ে এর পরিধি বাড়ে কয়েক গুণ। শতাধিক খামার গড়ে ওঠায় রূপ নিয়েছে বাণিজ্যিকভাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই খাতে বেকার যুবকদের কর্মসংস্থান সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। যে তরুণ উদ্যোক্তারা তৈরি হয়েছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণ সহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। বিশেষ করে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, বিভিন্ন সময় যে রোগগুলা আসে সেগুলার নিয়মিত ট্রিটমেন্টগুলো আমরা এই প্রাণী সম্পদ দপ্তর থেকে সরবরাহ করে থাকি। বগুড়ায় বাজরিগার, ফ্রিন্স, জাবা, কোকাটেইল, ডাব, লাভবার্ড, কুনোর ও মেকাও সহ প্রায় 30 প্রজাতির শৌখিন পাখি পালন হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন। জাতিসংঘের উদ্বেগ, গোপনীয় নথি হলে সচিবের পিএসের রুমে অরক্ষিত ছিল কেন? প্রশ্ন সাবেক সচিব সহ নানা মহলের। শুধু করোনাকালেই মিলেছে স্বাস্থ্যের চাঞ্চল্যকর দুর্নীতির 1/2-এরও বেশি তথ্য। সদুত্তর পাওয়া যায়নি কোনোটারই, শুধু দায় এড়িয়েছে মন্ত্রণালয়। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।